হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই 8:30টার মতো বাজছে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ওই যে বললাম আমরাও বেশ ভালো আছি। বেশ ভালো আছি বলতে মানসিক দিক দিয়ে কিন্তু ভীষণই ভালো আছি, কিন্তু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ রয়েছি শুধুমাত্র আমি। তো আমার মনে হয় শারীরিকভাবে সুস্থ থাকার থেকেও বেশি যেটা দরকার সেটা হলো মানসিকভাবে সুস্থ থাকা। তো ওই যে বললাম মানসিকভাবে কিন্তু ভীষণ ভালো আছি, কিন্তু শরীরটা একটু অসুস্থ। আমার ওই ঠান্ডা সর্দি লেগেছে। তোমরা হয়তো আমার কথা শুনে এটা বুঝতেও পারছো। তো হঠাৎ করে কিভাবে ঠান্ডা সর্দি লাগালাম সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো এদিকে হাজবেন্ড হচ্ছে খেতে বসে গেছে আর ওদিকে তানিয়া এসে রান্না বান্না করে দিয়ে চলে গেছে। তো হাজবেন্ডের জন্য একটু ফল কেটে নিচ্ছি। তো ফলগুলো গতকাল রাতেই এনেছিল, তো সেগুলো হচ্ছে বাস্কেটে রাখা হয়েছিল না। তো হাজবেন্ডকে খাবারটা ধরে দিয়ে এখন যেহেতু ফল কাটবো তাই আর কি ফলের বাস্কেটে ফলগুলোকে সাজিয়ে রাখলাম। আর এই যে একটা নাশপাতি নিয়েছি, এটা এখন কেটে হাজবেন্ডকে দিয়ে দেবো খেতে। তো আজকে কি দিয়ে কি রান্না বান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম, তো বলা হয়নি যে কি দিয়ে কি রান্না বান্না হয়েছে। তো আজকে রান্না হয়েছে একটু বরবটি আর আলু ভাজা, সঙ্গে পুঁটি মাছের ভাজা, আর ডাল তো প্রত্যেক দিনের মতো থাকেই। আর হয়েছে পুঁটি মাছের একটা ঝাল, আর একটু করব মাছের তেল ভাজা। তো সেটা হচ্ছে আমি পরেই করব, যেহেতু হাজবেন্ড বা ছেলে ওগুলো খাবে না, তাই ভাবছি ওরা স্কুলে অফিসে বেরিয়ে গেলে তারপরে আর কি ওই তেল ভাজাটা করব, মানে আলু বেগুন দিয়ে তেলের যে চচ্চড়িটা হয় ওটা। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, ছেলের কিন্তু আজকে স্কুল নেই, ওর তো পরীক্ষা চলছে, তাই পরীক্ষার মাঝে একদিন ছুটি আছে। তো হাজবেন্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এদিকে ছেলেকেও সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। আর এখন এই যে আমি ধীরে সুস্থে মাছের তেলের ভাজাটা করে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র বেগুন দিয়েই করব, তারপরে মনে হলো একটুখানি ছোট ছোট করে আলু দিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এরই মধ্যে একটা পার্সেল এসছে, তো ছেলে যেহেতু বাড়িতে রয়েছে তো পার্সেল রিসিভ করা আনবক্স করা সবই কিন্তু ওই করবে। তো এদিকে আমাদের একটা হেড ম্যাসাজার অর্ডার করা হয়েছিল, তো সেটাই এসছে। তো কি হয় বলো তো, রাতের বেলা যদি বিছানায় যাওয়ার পর এরকম একটু হেড ম্যাসাজ করা যায় তাহলে কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে, তো সেই জন্যই আর কি হাজবেন্ড এটা অর্ডার করে দিয়েছে। তো চলো এবার সকালের খাওয়া দাওয়াটা করে নিই। তো ওই যে বললাম ওদের সকলের খাওয়া হয়ে গেছে, তাই আমার খাবারটা ধরে ছাদে নিয়ে চলে এলাম। তো এই যে তোমাদেরকে বললাম যে আজকে রান্না হয়েছে পুঁটি মাছ ভাজা, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এদিকে হচ্ছে ওই যে তেল চচ্চড়িটা, আর এনেছি একটু ডাল। মাছের ঝালটা এখনো আনিনি, ওটা হচ্ছে দুপুরে খাবো। তো তারপরে দেখো ছাদে আমি একটা এই যে আমার ভীষণ কাঙ্ক্ষিত একটা জিনিস তৈরি করেছি। তো প্রায় বছর চারেক আগে এটা আমি একবার বানানোর চেষ্টা করেছিলাম। তো সেই আমার কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকাতে বা কোনো রকম টিউটোরিয়াল না দেখাতে আমি একেবারেই ফেল করেছিলাম। তো বারবার ওই কাদামাটি এরকম করে সাজাচ্ছিলাম আর বারবার সেই কাদামাটি ভেঙে পড়ে যাচ্ছিল। তো তখন আমার মনেও আসেনি যে এটা ইউটিউব দেখে করি বা কারোর কাছ থেকে কোনো হেল্প নিয়ে করি। তো সেইবার মানে ওই 4 বছর আগে ফেল করাতে তারপরে সেই সুপ্ত ইচ্ছাটা মনের মধ্যেই রয়ে গেছিল। তো হাজবেন্ডকে বহুদিন থেকে বলছি যে তোমাদের এখানে বাজারে কোথাও যদি মাটির উনুন পাওয়া যায় তাহলে আমাকে একটা কিনে দিও প্লিজ। তো হাজবেন্ডও সেই চেষ্টায় আছে, আমিও রয়েছি। তো এর মধ্যে আমাদের বাড়িতে যে রান্না করতে আসে ওকেও কিন্তু আমি জিজ্ঞেস করেছি, ও যেহেতু একটু গ্রামের দিকে থাকে, তো ওকেও আমি জিজ্ঞেস করেছি যে তোমাদের ওদিকে কি মাটির এরকম তোলা উনুন বিক্রি করে, যদি হয় আমাকে জানিও, তাহলে ছুটির দিন করে আমি আর হাজবেন্ড গিয়ে কিনে নিয়ে আসবো। তো ও বললো যে আগে করতো এখন করে না, আর এখন যদি করে তাহলে আমিও একটা নিতাম। তো ওখানেও খোঁজ লাগিয়ে দেখেছি পাওয়া যায় না। তো ওই আগের দিন বিকালবেলা হচ্ছে ঘরে শুয়েই ছিলাম, তো হঠাৎ মনে হলো যে দেখি তো ইউটিউবে মাটির উনুন কিভাবে তৈরি করে। তো সেই মতো একটা ভিডিও সার্চ করে দেখলাম যে মাটি অল্প লাগে, ইট দিয়েই বেশিরভাগটা হয়ে যায়। আর আমাদের এখানে তো মাটির একটু অভাব আছেই, তো সেই জন্য দেখো হচ্ছে ইট দিয়েই আর কি বেশিটা করে নিয়েছি। আর হচ্ছে বাইরেটা শুধুমাত্র মাটি দিয়ে এটাকে জয়েন করে দিয়েছি। আর কাল বিকালে যেহেতু পুরো কাজটা করে গেছিলাম, তাই আজকে এটাকে একটু স্মুথ করার চেষ্টা করছি। আর জানো তো আমার মাঝে মধ্যেই ভীষণ ইচ্ছে করে এই মাটির উনুনে রান্না বান্না করতে বা উঠোন বাড়ি ঝাড় দিতে, বা গ্রামের বাড়িগুলো যেরকম হয় না উঠোন ল্যাপা, এই কাজগুলো করতে ভীষণ ইচ্ছে করে। তারপরে হচ্ছে কলতলায় বসে বাসন মাজা, মাছ কাটা, তো এই ধরনের পরিবেশটা মনে মনে কল্পনা করি আর ভীষণ মিস করি।
তো এই মাটির উনুনে রান্না করলে বা আউট হাউসে রান্না করলে মেনটেনেন্সটা কিন্তু অতটাও করতে হয় না। আর যেহেতু আমাদের এখনকার কিচেনগুলো সব অ্যাটাচ হয়, তো সেই জন্য হচ্ছে ওটা মেনটেন একটু বেশিই করতে হয়। তারপরে যেহেতু চিমনি চালাতে হয়, সেই জন্য জানলা টালনা সব বন্ধ করে রাখতে হয়। তো কেমন একটা গুমট গুমট লাগে। তো এই খোলামেলা পরিবেশে রান্না করতে আমার মনে হয় বেশ ভালোই লাগে। তো আমার মাকেও দেখতাম রান্নাঘরের মধ্যেই সারা বছর রান্না বাড়া করতে। বাইরে রান্না বাড়া আমাদের কোনোদিনও হয়নি। তো এই খোলা জায়গায় রান্না বান্না করতে তো ভীষণ ইচ্ছে করছে, তবে একটা কথা ভেবে খারাপ লাগছে যে এখানে যা রান্না বাড়া হবে সব জিনিসপাতিগুলো আমাকে কিন্তু নিচে থেকে টেনে আবার উপরে আনতে হবে, আবার কাজ হয়ে গেলে সেগুলোকে আবার টেনে নিচে নামাতে হবে। তো তারপরে দেখো এদিকে ভিডিও কলে কিন্তু আমি আমার দিদিকে এই জিনিসটা দেখিয়ে নিয়েছি। তো দিদি বলল সুন্দর হয়েছে, তবে যদি আমি ধোয়া বেরোনোর জন্য একটা পাইপের ব্যবস্থা রাখতাম তাহলে আরো ভীষণ ভালো হতো। তো ওকে এই ধরনের কাজে এক্সপার্ট বলা যেতে পারে, কারণ ও ভীষণ সুন্দর উনুন তৈরি করতে জানে। তো ছোটবেলা থেকেই ওর এই ধরনের কাজের প্রতি ভীষণ নেশা, যেমন কাঁথা সেলাই করা, আসন সেলাই করা, উনুন তৈরি করা, এমনকি পিঠে তৈরি করা, মুড়ি ভাজা। তো আমরা তো দুজনেই পড়াশোনা করতাম, দিদি আমার থেকে 2 ক্লাস উঁচুতে পড়তো। তো এই পড়াশোনার ফাঁকে দিদি যে এই কাজগুলো কবে কবে শিখে নিয়েছে। আর জানো তো এই ধরনের ধৈর্যশীল কাজগুলো আমার দ্বারাই কিন্তু একেবারেই হয় না। আর ওই যে বললাম আসন সেলাই করতেও কিন্তু ভীষণ ভালোবাসে। বিয়ের আগে পরে সব মিলিয়ে কিন্তু প্রায় 20-25টা আসনও সেলাই করা হয়ে গেছে। আর নকশি কাঁথাটা শিখেছেও আমার ঠাকুমার কাছ থেকে। ঠাকুমাকে দেখতাম বাড়িতে তো সেরকম কাজ থাকতো না, যেহেতু আমার মা বড় মা দুজনেই সংসারের কাজগুলো সামলে নিত। আর ঠাকুমাকে দেখতাম ঘরে বসে বসে ওই নকশি কাঁথা সেলাই করা। তো দিদিকেও মাঝে মধ্যে দেখতাম ঠাকুমার সঙ্গে বসে ওই ডিজাইনগুলো আর কি শিখে নিত। যেহেতু ধোঁয়া বেরোনোর জন্য আমি কোনো পাইপের ব্যবস্থা করিনি, তাই দিদি বলল কি এর উপর দিয়ে একটু ঝিক দিয়ে দিতে। তো প্রথমে ভেবেছিলাম গ্যাস ওভেনের ওই ঝিকটা দেব, তারপরে দেখছি যে ওর মুখটা মানে ছোট হয়ে যাচ্ছে, মানে আগুনটা যে বেরোবে ওটা কিন্তু চারিদিকে ছড়িয়ে বেরোতে পারবে না। তো সেই জন্য ওটাকে সরিয়ে দিলাম। আর এখন ওই যে দিদি বলেছে এর উপরে একটু ঝিক বানিয়ে দিতে। আর এই উনুনটা তৈরি করা আমার সাধারণত পিঠে তৈরি করার জন্য। কারণ কি বলতো ওই যে মাটির সরাই করে মানে মাটির সাঁচে করে যে সরা পিঠেগুলো হয় সেগুলো গ্যাস ওভেনে কিন্তু ভালো হয় না। যদিও আবার ননস্টিকের ছাঁচ রয়েছে, তবুও জানো তো ননস্টিকের ছাঁচের পিঠেটা খেতে অতটাও ভালো লাগে না যতটা ওই মাটির ছাঁচে তৈরি করা পিঠে খেতে ভালো লাগে। তো সেই জন্য মাটির ছাঁচ তো অনেক আগেই কিনে রেখেছিলাম, কিন্তু আমি গ্যাস ওভেনে ট্রাই করেছিলাম, খুব একটা ভালো পিঠে হয় না। কারণ ইভেনলি হিটটা যেহেতু লাগে না, তো সেই জন্য পিঠেগুলো কাঁচা থেকে যায়। তো সেই কারণেই আর কি অনেক দিনের চেষ্টার পরে ওই যে ছাদে উনুনটা তৈরি করে ফেলেছি। তো তারপরে দেখো স্নান দান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে তো ছিল বৃহস্পতিবার, তো এখন যেতে হবে আমাকে ঠাকুর ঘরে। তো সকালে যেহেতু এখন ঠান্ডা পড়ছে, তাই কিন্তু সকালে স্নানটাও করছি না। আর হচ্ছে ঠাকুর পুজোটাও সকাল সকাল আর কি করা হচ্ছে না। তো এই যে দুপুরে স্নান টান সেরে এখনই আর কি ঠাকুর ঘরের কাজগুলো করব। আর বাসনগুলো তো আগের দিন রাতে মাজা ছিল, তো এখন গিয়ে শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে নেব আর নিচে থেকে ফুল নিয়ে আসবো। যদিও কিছু ফুল তোলা আছে, আর কিছু ফুল আমি তুলে এখন হচ্ছে পুজোটা সেরে নেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সোমা বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে আমার এজ কত। তো তুমি আগে গেস করো বা তোমরা আগে গেস করো যে আমার এজ কত, তারপর আমি তোমাদেরকে জানাবো যে আমার বয়স কত। তো তোমরাই বলো আমাকে দেখে তোমাদের কত বছর বয়সী মনে হয়। তো তোমাদেরকে আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, যেহেতু আমার থাইরয়েড রয়েছে, তো সেই জন্য যেই আমার বয়সটা শোনে সেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে তোমার কি থাইরয়েড আছে। তো আমার এই হেলদিনেসের কারণে আমার যে বয়সটা তার থেকে আমাকে একটু বেশি বয়স্কই মনে হয়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেটে কতটা ইজি দিতে হয়। তো কি বলতো দিদিভাই, আমার যেহেতু আন্দাজ হয়ে গেছে যে কতগুলো সোয়েটারে বা উলেন জামা কাপড়ে কতটুকু ইজি লাগে, তো সেই অনুযায়ী আর কি ব্ল্যাঙ্কেটটা যেহেতু আমার মেশিনটা ফুল হয়ে গেছিলো, তো সেই আন্দাজে আর কি আমি দিয়েছিলাম। তো ওটা হলো আন্দাজের ব্যাপার যে কতটা জামা কাপড়ে কতটা ইজি লাগে, তো সেই হিসাব করে আর কি ইজি দিয়েছিলাম। তো তারপরে দেখো ঠাকুর ঘর মুছে নিয়েছি, আর ওদিকে বাসি ফুলটা ফেলে এখন যে ফুলগুলো নিচে তোলা ছিল বা গাছ থেকেও কিছু ফুল আমি তুলে নিলাম। তারপরে ওখান থেকে কিছু দূর্বাও নিয়ে নিলাম। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম ছেলে বাড়িতে থাকলে হচ্ছে ফোনটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সব সময় আর কি আমার কাছ থেকে ফোন নিতে চায়। তো আমি নিচে গেছিলাম ওই যে ফুল আনতে, ওর নিচে চলে গেছে আমার কাছ থেকে ফোন নিতে। তাই ওকে ফোনটা ধরিয়ে দিলাম, বললাম আমাকে একটু শ্যুট করে দাও, তাহলেই আর কি ফোনটা তোমাকে দেব। তো ফোনটা
ফোঁটা ওকে এতক্ষণ দিয়েছিলাম। তারপরে দেখো ঠাকুর ঘরের অনেক কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে বললাম যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ঠাকুর ঘরের গোছগাছ করার ব্যাপারটা কিন্তু অনেকটাই থাকে। তো এদিকে দেখো ফল তৈরি করা হয়ে গেছে, মানে প্রসাদ তৈরি করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ঘরটা বসাবো তারই ব্যবস্থা করছি। তো এই মাটির বেদিটার উপরই আর কি ঘরটা বসাই। তো ওখানে সিঁদুরের 5টা ফোঁটা দিয়েছি, কটা দূর্বা আর একটু ধান দিয়ে ঘরটাকে এই যে বসিয়ে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই, তো লিখেছে যে দিদিভাই তুমি সকাল সকাল মেশিনে জামা কাপড় দিয়ে মেশিনটা চালিয়ে দিলে তো তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, এখন যেহেতু শীতের বেলা রোদটাও কম থাকে। হ্যাঁ গো বোন, তুমি একদমই ঠিক বলেছ। তো কি বলতো, ওই অলসতা করেই আর কি সকাল সকাল মেশিনটা আমার চালানো হয় না। তো সেই জন্যই যেদিন আর কি একটু বিকালের দিকে বা এই যে স্নানের পরে জামা কাপড় কাচি, সেদিন কিন্তু আর জামা কাপড়গুলো মেলা হয় না। তো পরের দিন সকালেই আর কি জামা কাপড়গুলো রোদ্রে দিই। যেহেতু জামা কাপড়গুলো যদি রোদ্রে দিও জামা কাপড় শুকাবে না, তো সেগুলোকে 2বার করে আমাকে তুলতে হবে, আবার 2বার করে মেলতে হবে। তো আমিও এখন থেকে চেষ্টা করব যে ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো কেচে দেওয়ার, তাতে করে ওই যে সকাল সকাল জামা কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গেলে ওগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তারপরে দেখো আমার পুজো প্রায় শেষের দিকে। তো এই যে আজকে একটু পাঁচালি পড়তে হয়, তো সমস্ত কিছু কমপ্লিট করে এখন কিছুটা সময় নিয়ে এই লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিলাম। আর এই যে এখন ঠাকুর ঘর থেকে যেহেতু বেরিয়ে আসব, তাই ঠাকুরের প্রসাদটাও এই ঝুড়িগুলো দিয়ে একটু ঢেকে দিলাম। কারণ এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসা মাত্রই টিকটিকি গিয়ে ওই প্রসাদে মুখ দেবে। তো সেই জন্য আমি ছোট্ট ছোট্ট কয়েকটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছি। তো যেদিন একটু মানে ভালো প্রসাদ দিই সেই দিন আর কি ঝুড়িগুলো দিয়ে প্রসাদগুলো ঢেকে দিই। তাছাড়া যেদিন নকুলদানা দিয়ে পুজো দেওয়া হয় সেদিন আর নকুলদানাগুলো ঢাকার প্রয়োজন হয় না, কারণ নকুলদানা তো খুব একটা খাওয়া হয় না। তো সেই জন্য বাকি দিনগুলো আর ঢাকা হয় না। তো তারপরে এদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি। তো আবারও আমার খাবারটা দেখো ছাদে নিয়ে চলে এলাম। আর এই ছাদে বসে বা এই গাছপালার মাঝখানে বসে খাবার খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। তো এই যে যখন থেকে আর কি উনুনটা তৈরি হয়েছে, তখন থেকেই ছেলে বায়না করছিল যে উনুনে ওকে পাস্তা রান্না করে দিতে হবে, বা একদিন বন্ধুদেরকে ডাকবে, পিকনিক করতে হবে। তো আমি বললাম যে এখন তো পিকনিক হবে না, আগে তোমার পরীক্ষাটা হয়ে যাক, তারপরে একদিনকে বন্ধুদেরকে ডেকে এখানে পিকনিক করব। তো সেই মতো করে দেখো ওর জন্য পাস্তা রান্না করব। তো এখানে সমস্ত কিছু নিয়ে এসেছি নিচে থেকে। তো খুব একটা বিরক্তির কাজ আর কি, এই যে নিচে থেকে এগুলো টেনে উপরে আনা, আবার নিচে নিয়ে যাওয়া। আর সব থেকে বড় কথা হলো এই যে কড়াইতে যে কালিটা হবে, এটা কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে। তো আমি আগে যে জ্বালানিগুলো নিয়ে বসেছিলাম সেগুলো দিয়ে জানো তো কিছুতেই উনুন জ্বালাতে পারছিলাম না। তো আমাদের নিচের ঘরে কাজ করে যে কাকিমা, ওই কাকিমা আমাদের বাড়ির সামনেই পুকুর থেকে এই সুপারির ডালটা আর একটা শুকনো গাছের ডাল ওটা কুড়িয়ে আমাকে দিয়ে গেল। তো ওই কাকিমা কিন্তু ভীষণই ভালো। তো যদিও অবেলায় কাজ করতে আসে, অল্প সময় হাতে থাকে, তো তার মধ্যেও হচ্ছে এই জ্বালানিগুলো গুছিয়ে আমাকে দিল। তো একই বাড়িতে আমি যেহেতু ওনাকে দিয়ে কাজ করাই না, তবুও কিন্তু কাকিমা কোনো কিছু বলেনি। কারণ ওই কাকিমাকে যখন আমার শাশুড়ি আসতে না করে দেয়, মানে শাশুড়িরা তো তখন বাড়িতে ছিল না, তো তখন না করে দেওয়াতে আমি তো লোক পাচ্ছিলাম না যে আমার ঘর মোছা বাসন ধোয়ার জন্য। তো বাধ্য হয়ে একরকম পাশের বাড়িতে যে দিদি কাজ করে ওকেই আর কি বলেছিলাম। তো ওই যে একজনকে যেহেতু কাজে রেখে ফেলেছি, তো সেই জন্য এখনো সে আর কি আমার বাড়িতে কাজ করছে। তো এদিকে ছেলে গেছে আমার খেলতে, তো জানে না যে আমি এখানে রান্না বান্না শুরু করেছি বা ওর জন্য পাস্তা রান্না করছি। তো পরে যখন এসে দেখলো তখন তো সে ভীষণ খুশি। এটা বেশি হয়ে গেছে আগুনটা, আগুনটাকে কম করো, বের করো একটা কাটকাটি। না না এই অনেক কষ্টে জ্বালিয়েছি, আর বের করা যাবে। পাইপ দিচ্ছি, পাইপ নাও। না না এত কাছে আসিস না, শোন। আমি বিশ্বাস করি না এটা ওয়ার্কিং করছে। তো এবারে তোমাদেরকে বলি যে আমার এই ঠান্ডা সর্দিটা কিভাবে লাগলো। তো এই যে পাস্তা রান্না করার সময়টুকু আমি যেহেতু খোলা মাথায় খোলা আকাশের নিচে বসেছিলাম, তো সেখান থেকেই আর কি ঠান্ডা বসে আমার এই ঠান্ডা সর্দিটা লেগেছে। তো হাজব্যান্ড জানো তো এখনো বাড়িতে এসে পৌঁছায়নি, ওর ফিরতে আজকে একটু রাতই হবে। তো একটু বেশি করেই করেছি যাতে হাজব্যান্ড ছেলের বা আমার হয়ে যায়। তো এই যে ছেলেকে এখন পাস্তাটা সার্ভ করে দিলাম, আর সেই সঙ্গে আমিও একটু ট্রাই করব। আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।